সুপ্রিয় দর্শক, চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে আপনাদের সঙ্গে আছি আমি মেজবা শিমুল, এবং আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সৈয়দ রিয়াদ হোসাইন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। রিয়াদ ভাই, আপনাকে আমাদের আলোচনায় আজকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মেজ ভাই, আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক। শুভ দর্শক, আপনারা জানেন যে আমাদের এই আলোচনায় আমরা দিনের উল্লেখযোগ্য কোনো খবর নিয়ে আলোচনা করে থাকি। সেক্ষেত্রে আমাদের যিনি থাকেন এক্সপার্ট বা বিশেষজ্ঞ প্যানেলে যিনি থাকেন, তিনি তার মতামত ব্যক্ত করে থাকেন এবং সংবাদের নানা আঙ্গিকে আলোচনা করে থাকেন। আমাদের কাছে আজকে আসলে কয়েকটি সংবাদই আমরা আলোচনা করতে চাই। তার মধ্যে প্রথম যে সংবাদটি আলোচনা করতে চাই রিয়াদ ভাই, সেটি হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যিনি প্রধান রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিশ্বব্যাপী যে পরিচিতি, সেই পরিচিতির ধারাবাহিকতা আমরা দেখলাম আজকে থেকে শুরু হয়েছে চট্টগ্রামে যে বিনিয়োগ সম্মেলন। আপনি জানেন যে এই সম্মেলনে বাংলাদেশে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 2000-এর অধিক ডেলিগেট এসেছেন এবং তাদেরকে নিয়ে এই সরকারের প্ল্যান পরিকল্পনা তাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলো সহ কোথায় কোথায় বিনিয়োগ করতে পারেন সম্ভাব্য সেই খাতগুলো কিন্তু এই সম্মেলনের পরে বা সম্মেলনের মধ্যে তাদের কাছে তুলে ধরা হবে। তো আপনি যদি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি তো এই বিষয়ে খোঁজ খবর রাখেন এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা আপনি আসলে প্রত্যেক দিনই আসলে বিষয় আপনার নখদর্পণে থাকে। আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বাণিজ্য বিনিয়োগের এই যে সম্ভাবনার যে নতুন একটা ধারা বা নতুন একটা প্ল্যাটফর্ম, এটিকে আপনি কিভাবে দেখছেন? ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে যে জিনিসটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা প্রথমে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূসের যে আমরা যদি তার ইতিহাসটাকে দেখি, তিনি গ্রামীণ ব্যাংকের মতো বিপ্লবী আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটা প্রতিষ্ঠান তৈরি করে পৃথিবীতে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন। আমরা গ্রামীণ ব্যাংকের এই যে থিওরিটা, যেটা মাইক্রো ক্রেডিট এবং অন্যান্য জিনিস, আমরা রিসেন্টলি চায়নাতেও দেখেছি যে জনাব প্রেসিডেন্ট শি জিনপিং তার নিজের প্রভিন্সে মাইক্রো ক্রেডিটটাকে চালু করেছিলেন। হ্যাঁ, তো সেই হিসেবে ধরতে গেলে তার অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডল এবং তার পরিচিতি অত্যন্ত আমাদের জন্য গর্বের একটা বিষয়। এবং তার উদ্যোগে তিনি যে এই ধরনের একটা বড়, সবচাইতে বড়, আমার মনে হয় আমরা যদি ভুল না বলে থাকি, সবচেয়ে বড় সম্মেলন, এই বিনিয়োগ সম্মেলন প্রথম হচ্ছে বাংলাদেশে। এটা তো আমরা তার কাছ থেকে নিঃসন্দেহে আশা করতে পারি। এবং এটা যে আসলে একটা ফলপ্রসূ বিষয় এবং এটার যে রেজাল্টটা যেটা হবে, এটা তো অবশ্যই আমরা অন্যান্য সময় থেকে বেশি আশা রাখতে পারি। এই কারণে দেখবেন, আপনার খেয়াল আছে কিনা, আগে আমরা বিদেশে গিয়ে রোড শো করতাম, হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে, ফলাফল কি? জিরো হতো, কেউই আসতো না, কেউ কিছু করতো না। কিন্তু এই ধরনের এত নামি দামি উদ্যোক্তা যে বাংলাদেশে এসছেন, এটা তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো, কারণ তারা বিনিয়োগকারী। তাদেরকে আমরা আকর্ষণ করব আমাদের দেশে আসবার জন্য। এবং বাংলাদেশ যে আসলে একটা রাইজিং টাইগার, এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? আমাদের মানুষ, আমাদের ওয়ার্কার। পৃথিবী জুড়ে দেখবেন যে আমাদের ওয়ার্কারদের অত্যন্ত সুনাম, কাজের ক্ষেত্রে তাদের যে তার নিপুণতা বলেন, তার দক্ষতা বলেন, এবং তাদের যে ডিসিপ্লিন, আন্তরিকতা, এর উদাহরণটা কি? আমরা বাংলাদেশ হচ্ছে আজকে ধরেন, আমার তো মনে আছে এই প্রথম শুরু হয়, আসলে জোয়ারটা শুরু হয় 90-91 পরে গার্মেন্টস সেক্টরটা। সেই সময় থেকে আজকে যদি আমরা 35 বছর পরে জিনিসটাকে দেখি, বাংলাদেশ দ্বিতীয় সর্ববৃহৎ গার্মেন্টস রপ্তানিকারক হিসেবে, এটা আমাদের গর্বের বিষয়। আমরা যখন বিদেশে দেখি যে মেড ইন বাংলাদেশ লেখা, আগে মানুষ নাক সিটকাতো, আমরাও সিটকাতাম, বাংলাদেশে কিনবো। আজকে আমরা গর্ব করি, এবং গর্বের পিছনে কিন্তু আমাদের শ্রমিক, আমাদের যে এন্টারপ্রেনাররা আছেন, বিনিয়োগকারীরা আছেন, এবং বিদেশি উদ্যোক্তারা যারা বাংলাদেশে বিনিয়োগ করে ফ্যাক্টরি চালাচ্ছেন, তাদের কাছেও আমরা ধন্যবাদ দিব। তাদের জন্যই কিন্তু আজকে আমরা এত দূর উঠে আসতে পেরেছি। সিয়াদ ভাই, আরেকটা বিষয় আপনাকে একটু যদি ক্লু দেই, সেটি হচ্ছে যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু তার শুরু থেকে এই পর্যন্ত বলে আসছেন যে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হও। তাহলে এই যে উদ্যোক্তা বাংলাদেশে আসছে বিদেশ থেকে, এটা কি বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে
বাড়তি একটা আগ্রহ যোগ করবে কিনা? অবশ্যই অবশ্যই, কারণ যারা উদ্যোক্তা হয় না তারা খুব উদ্যমী হয়, সাহসী হয়। সাহস কিন্তু চ্যালেঞ্জ নিতে পারাটা কিন্তু অনেকে আমাদের দেশের মানুষের ভেতরে এক ধরনের ছোটবেলা থেকে একটা উদ্যমী একটা মনোভাব থাকে। আপনি যদি পুরান ইতিহাস পড়েন, একজন কৃষকের সন্তান কিন্তু সে কষ্ট করে বড় হয়ে সে কিন্তু বড় হতে চায়। এই যে এই জিনিসটা তারা তাদের যে স্ট্যাটাস কোটা যে চেঞ্জ করা এবং অন্য মানুষকে মোটিভেট করা এবং তাদেরকে চাকরি দেওয়া, তাদেরকে দিয়ে নতুন কিছু করা, এটা আমাদের মধ্যে প্রবল। এবং শুধু এই দেশে না, বিদেশেও যান, বিদেশে বাংলাদেশে দেখবেন তারা কিন্তু ভেরি এন্টারপ্রেনিউরিয়াল। আপনি বিশ্বাস করতে পারবেন না, গ্যাস স্টেশন বিজনেস আমেরিকাতে তো সবই প্রায় বোধহয় বাংলাদেশিতে দখলে। এবং প্রচুর ভাবে নিউ ইয়র্কে যদি যান, মানে সারি সারি দোকান দেখবেন বাংলাদেশে। তারা করছে না, তারা করছে। এই যে উদ্যমটা, এটা আমাদের ভিতরে প্রবল, এবং এই উদ্যমটাকে কাজে লাগানোর জন্য সম্মেলনটা জরুরি। আসলে আপনি যেটা বলছিলেন, বাংলাদেশে বিনিয়োগকারীদেরকে যে পরিবেশ দেওয়া দরকার, একটা স্মুথ ব্যবসা বান্ধব পরিবেশ যদি আমরা দিতে পারি, তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে অতীতের সময়ের থেকে বাংলাদেশের আগামীতে, এখনকার সময় থেকে আগামীতে যে সময়টা আসবে সেটা আলাদা হবে? আমরা অতীতে বলতে চাচ্ছি যে শেখ হাসিনার আমলে যে পরিবেশটা ছিল, বিশেষ করে লুটপাটের একটা অর্থনীতি, আমরা জানি যে লুটপাটের অর্থনীতি কায়েম হয়েছিল এবং সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে টেনেও আনতে পারছিলেন না, কারণ সেখানে এক ধরনের সরকারি লেভেল থেকে শুরু করে শেখ পরিবার একটা বড় প্রতিবন্ধকতা ছিল। এবং সে কারণে অনেক বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশে এসে আর টিকতে পারে নাই, বিশেষ করে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা ছিলেন, বিদেশি বিনিয়োগকারী ছিলেন। আমরা দেখেছি যে মাঝখানে কিছু প্রজেক্টের কাজ হয়েছে, সেগুলো আসলে কাজ করতে এসেছেন, তারা টাকা নিতে এসেছেন, দিতে আসেন নাই কিন্তু। তো আমার কাছে কি, আপনার কাছে কি মনে হয় যে আগামীতে ইউনূস সরকার থেকে শুরু করে আগামীতে যদি যে কোনো ধরনের সরকার আসুক, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসুক, সেই সরকার কি এই যে বিনিয়োগকারী যে সম্মেলনটা হচ্ছে, এখান থেকে 2200 বিনিয়োগকারীর মধ্যে যদি 100 বিনিয়োগকারী যদি আসে, সেক্ষেত্রে ইকোনমি কোন দিকে যাবে বাংলাদেশের? এটা তো ন্যাচারাল একটা প্রশ্ন। অর্থনীতি তো অত্যন্ত ঊর্ধ্বগতির দিকে যাবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে মেজো ভাই আপনাকে একটা জিনিস বলতে চাই। 5ই অগস্ট আমরা অনেক সময় শুনেছি যে স্বাধীনতা 2.0। আমি ভিন্ন আঙ্গিকে আমি জিনিসটাকে আপনাকে বলার চেষ্টা করি। আমাদেরকে সবকিছু নতুন ভাবে চিন্তা করতে হবে। স্বাধীনতা আক্ষরিক অর্থে পরাধীনতা থেকে, এটা কোন পরাধীনতা, মানে আমরা কোনো দেশের ঔপনিবেশিক শাসনে তো ছিলাম না। এটা আসলে আমাদের মনের স্বাধীনতা করতে হবে, সবকিছু নতুন আঙ্গিকে করতে হবে, কর্ম এবং স্পৃহার সাথে। আমাদের সফল একজন নেতৃত্ব আছেন, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান যারা যে এক্সিস্টিং দল, তারাও নতুন ভাবনা করছেন। আপনি যদি তাদের কথাবার্তা শুনেন, যে পুরান দিন ধ্যান ধারণা এগুলো ফেলে দিতে হবে। সেখান থেকে আগে যারা করেছেন তার রেজাল্ট তো আমরা সবাই জানি, দেখছি, রাইট? আগামী আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের অর্থনীতি থেকে বাড়াতে হবে, আমাদের নতুন কাজের পরিধি বাড়াতে হবে। তো সেই অর্থে আমি যেটা বলবো যে অর্থনীতি তো এই ইনভেস্টমেন্ট গুলো থেকে আসবেই, কিন্তু আমাদের যে জিনিসটাকে শিক্ষা নিতে হবে যে পুরান দিনে যে জিনিসগুলোতে বিদেশিরা খুব অপছন্দ করতেন, বিনিয়োগ করে আসলে বিদেশে আপনি যদি যান, সবই তো ফোনে ফোনে হচ্ছে, সে প্লেনের থেকে নামছে, হওয়ার আগেই সব শেষ। এটাই তো তারা পছন্দ করে। যে মানে কি বলে, এক ধরনের লাল ফিতা দৌড়ত্ব, সেটা থাকছে না। কিন্তু আপনি চায়নাতে যান, আপনি যে কোনো দেশে যান, ইটস এ ওয়ান স্টপ সার্ভিস। আমরা মুখে বলি ওয়ান স্টপ সার্ভিস, কিন্তু আমাদের মানসিকতায় ওয়ান স্টপ সার্ভিসটা করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? এই সরকারের করণীয়টা কি? মনে করেন যে আপনি যেটা বললেন যে বিনিয়োগকারী যারা হবে তাদেরকে ভেজাল এবং সময় কম লাগে এইরকম একটা সার্ভিস দিতে হবে। সেটা করতে হলে আমাদের কি সংস্কার প্রয়োজন? আমাদের প্রথমেই দরকার হচ্ছে বিডাটাকে ঢালাও ভাবে সাজানো। আমরা বিডাটাকে কিন্তু থিওরিটিক্যালি তৈরি করা হয়েছিল। বিডার যে বর্তমান চেয়ারম্যান আছেন, তিনি হচ্ছেন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বিদেশে অনেকদিন ছিলেন, তিনি আসলে জিনিসটা জানেন। কিন্তু সমস্যাটা যা হয়, এই জানেওয়ালা মানুষদের সমস্যা হচ্ছে না জানেওয়ালা মানুষ নিচেরা যারা থাকে তারা কিছু অবস্ট্রাকশন তৈরি করে, এবং এগুলোতে কিন্তু আসলে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, স্বার্থপর দৃষ্টিভঙ্গি বাদ রেখে দেশের কথা চিন্তা করে আধুনিকভাবে এই প্রতিটা জিনিস, বিডাতে কিন্তু আসলে সব জিনিসটাই আছে, কিন্তু বিদেশিদের যে আমাদের দেশে প্রতি, তারা বাংলাদেশ আসতে ভয় পেত,
এবং আপনি যে উদাহরণগুলো বলেছেন যে কিছু কিছু যারা আসতো তাদেরকে আনা হতো, ফুসলা নিয়ে আসা হতো, তারপরে তাদের দল কেন্দ্রিক কিছু উদ্যোক্তা আছেন বড় বড়, তাদেরকে জোর জবরদস্তি করে ওদেরকে পার্টনার নিতে হবে, এই করে তারা ভয়ে বের হয়ে যেত। এটা তো ভাই ঠিক না। টাকা আমি ইনভেস্ট করব, আমার মতো করে ইনভেস্ট করব, আপনাকে জোর করে ঢোকাতে হবে, আপনাকে 0% ইনভেস্টমেন্ট শেয়ার হোল্ডিং করতে হবে, এটাতে তো মানুষ আসতে চায় না। এটা তো সঠিক না। বিনিয়োগকারী তখন এই জিনিসগুলোতে ফেস করতো। আমাদের নতুন যে উদ্যমে আমাদের যে জিনিসটা করতে, বিদেশিরা যে জিনিসটাতে যেমন শান্তি শৃঙ্খলা ভাবে তার যে বিনিয়োগটা যে সে করবে, বিনিয়োগটা করে সে এখানে একটা কারখানা করবে, আমাদের দেশের কারখানা বলেন, সার্ভিস যে সেক্টরগুলাই তৈরি করেন, সেখানে এসে তারা খুব সুন্দরভাবে তারা ইনভেস্টমেন্ট যাতে আপনার কোন ধরনের ঝুঁকির মুখে না পড়ে, ঝুঁকির ভিতরে না পড়ে, এবং তারা কমফোর্টেবল। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দুবাই। আপনি যদি দুবাইয়ে যান, আপনি দুবাইয়ের রাজা নিজে জানেন, সে একজন দেশের রাষ্ট্রপ্রধান, সে নিজে তাদের থিওরিটা কি জানেন দুবাইতে? সেটা হচ্ছে হ্যাপিনেস। মানে প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন নাম দেই না? হ্যাঁ, তাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হ্যাপিনেস। মানে আপনি ওই প্রতিষ্ঠানে গিয়ে খুশি কিনা, সন্তুষ্ট হতে পারলাম, সন্তুষ্টি কিনা, এই জিনিসটা তিনি মাপতে চান। ওনাকে অনেক বাক্য দেওয়া হয়েছিল এবং নিজে প্রতিটা জায়গায় অফিসে সবার আগে গিয়ে উনি বসে থাকতেন, ওর আসতে দেরি করত। এবং ওই সমাজটাকে এর উপরে উদাহরণ আর হতে পারে না। আমরা যদি দুবাইয়ের মডেলটাকে অনেকটুকু অনুকরণ করি, যে একটা ইনভেস্টারের কি কি দরকার হয়, তার হ্যাপিনেসটা কোথায় আসে, সেই সাথে কিছু কিছু জায়গায় আমি মিস্টার ভাই আপনাকে যেটা এই যে জায়গাটাকে নিয়ে আমরা অনেক বেশি এমফেসিস করছি বাংলাদেশে, যেটা চিটাগাং, যেটা ইপিজেড যেটা হচ্ছে, আমার একটা ব্যক্তিগত একটু চিন্তা ভাবনা ছিল, আপনি যদি অনুমতি দেন আমি একটু শেয়ার করতে পারি। বলতে পারেন। হ্যাঁ, আমাদের কক্সবাজার কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে, এবং এটাতে আমরা কেন চিন্তা করতে পারি না যে কক্সবাজার জোনটা আমরা অফশোর হেভেন করে দিতে পারি না কেন? দুবাইয়ে আছে অফশোর হেভেন, হ্যাঁ, যেখানে কিন্তু অফশোরে কিন্তু প্রচুর অর্থ বিনিয়োগ করে টাকা পার্কিং করে বিদেশিরা। এখানে তো প্রচুর বিনিয়োগ আসতে পারে, অর্থনৈতিক বিনিয়োগ। জি, সিঙ্গাপুরে কিন্তু প্রথমে অফশোরের ব্যবসাটা অনেক বড় ছিল। আমরা চিটাগাংয়ে যে ধরনের আজকে নতুন এয়ারপোর্ট হচ্ছে, আমরা এই ইনফ্রাস্ট্রাকচারটাকে কাজে যদি লাগাই, আপনি ইপিজেড এর ফ্যাক্টরি ছাড়াও আপনি যে ডলার ইনভেস্টমেন্ট যেটা বলেন, অফশোর পার্কিং ব্যাংকিং স্ট্রাকচার যেটা তৈরি হয়, হংকংয়েও আছে, সেখানে যদি আমরা তৈরি করি, আমাদের তো বিশাল পরিমাণ অর্থনীতির একটা টাকা দেখবেন যে আমাদের অফশোর ব্যাংকিং এ ইনজেকশন হচ্ছে, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত কাজে দিতে পারে। জি রিয়াদ ভাই, আমরা আরেকটা আলোচনা দিতে চাই, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে আমেরিকান যে কি বলে শুল্ক নীতি, নতুন শুল্ক নীতি। ট্রাম্প প্রশাসন আসার আগে কিন্তু এক ধরনের শঙ্কা ছিল বাংলাদেশে সহ বাংলাদেশের মতন যে দেশগুলো, যে ট্রাম্প প্রশাসন আসলে পরে বাংলাদেশে বা এই জাতীয় দেশগুলোর প্রতি কোন ধরনের নতুন নীতিমালা আরোপ হয়, এটা এক ধরনের আশঙ্কা বা শঙ্কার জায়গা ছিল। ফাইনালি কিন্তু দেখলাম যে সেই শঙ্কাটা আসলে অনেকটা ঘোষণা দিয়ে এসেছে। আমরা দেখলাম বাংলাদেশি পণ্যের উপরে 37% শুল্ক, যেটা আগে ছিল 15%, এবং সেটা এখন 37% করা হচ্ছে। এই ধরনের একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এটা নিয়ে বেশ তৎপরতা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পারলাম। তো আপনি বলবেন যে আসলে যুক্তরাষ্ট্রে যদি এই 37% শুল্ক বিষয়টা ফাইনাল হয়ে যায়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকির জায়গাটা কোথায়, বা আমরা আসলে কি হারাবো বা কি আমাদের মানে কি পাবো? আসলে এটা তো শুধু আমাদের বাংলাদেশ কেন্দ্রিক নয়, এটা তো আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের এক ধরনের ইন্টারন্যাশনাল পলিসি হিসাবে। অন্যান্যদের তুলনায় আমি মনে করি যে বাংলাদেশ, যদিও 37 ভাগে আমরা অনেক উপরের দিকে আছি, আমরা যদি মূলত তাদের যে চিন্তা ভাবনাটা এই ধরনের যে কাজগুলার এবং পলিসিগুলার জন্য আসলে তাদের অর্থনীতির, তারা তো আসলে রিভ্যাম্প করতে চাচ্ছে জিনিসটা, তাই না? এবং রিভ্যাম্পের একটা মেইন জিনিস কিন্তু হচ্ছে যে তাদের আমেরিকান অর্থনীতিটা কিন্তু আসলে অনেক স্ট্যাগনেন্ট হয়ে গেছে।
হ্যাঁ, এবং আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার এতদিনের অর্থনীতির এবং রাজ্য শাসনের যে তারা প্রচন্ড বড় পরিমাণ ডেফিসিট কিন্তু তৈরি করতে করতে ফাইন্যান্স করত। সামনে কিন্তু তাদের 25% অর্থ বাজেটের কিন্তু যেত তাদের শুধু সুদে দেওয়ার জন্য, তার জন্য দেশের জন্য কিন্তু আর কিছুই থাকতো না। তো সেই অর্থনীতির মানে আমি বলবো ডাউনফল থেকে উদ্ধার করার জন্য তাদের ইন্টারন্যাশনাল পলিসি, কারণ তারা ফ্রি মার্কেট করছিল, তারা এটা করে গিয়ে দেখেছে যে আসলে তাদের কোনো কাজ হয়নি। এবং প্রতিটা দেশ মোর অর লেস এটাকে এফেক্টেড। ট্যারিফ যে আমেরিকায় আগে কখনো ছিল না এ কথাটা সত্য না, ছিল, আগেও ছিল। এবং ট্যারিফ আসলে জিনিসটা আসলে পলিটিক্যাল ইকোনমিক্যাল একটা অস্ত্র। হ্যাঁ, এটাকে তারা ব্যবহার করতো, এটা কম করতো। আপনি যদি ইকুয়েশনটাকে দেখেন, তারা বেসিক্যালি যে ডেফিসিটটা যেটা হয়, ট্রেড ডেফিসিট যেটা হয়, সেটাকে 2 ভাগে ভাগ করে যে পার্সেন্টেজটা আসে সেটাই কিন্তু আমরা পেয়েছি। তো আমাদের ক্ষেত্রে অন্যান্য দেশ যদিও কম অঙ্কে আছে, কিন্তু আপনি যদি তাদের সিচুয়েশনে দেখেন, তাদের সিচুয়েশন আমাদের থেকে খারাপ। আচ্ছা, হ্যাঁ, কারণ আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। আপনি যেটা বলছিলেন, মানে আমরা আসলে কোন জায়গাটাতে এখনো একটু সেফ পজিশনে আছি, একটু যদি খুলে বলেন। আমরা এই মুহূর্তে সেফ পজিশনে আছে, আমাদের ভলিউমটা কম। আচ্ছা, আমরা যদিও গার্মেন্টসে অত্যন্ত বড় এক্সপোর্টার আমেরিকার বেসে, কিন্তু নেট ওভারঅল ট্রেড উইথ আমেরিকাটা কিন্তু অনেক কম, যেখানে চায়না, ইন্ডিয়া বলে ট্রিলিয়ন্স অফ ডলার্সে তারা করে, ইউরা করে, এবং তারা নির্ভরশীল অতিরিক্ত বেশি। আমরা কিন্তু সেই অর্থে কিন্তু নির্ভরশীল আমেরিকার উপর সম্পূর্ণ নয়। আমাদের বড় বাজার, অবশ্যই এটা বড় বাজার, সেখানে। এখন প্রশ্ন আসে ডেফিসিটটার ব্যাপারে। এখন যদি ধরেন আমি হাইপোথেটিক্যাল উল্টো দিকে যদি যাই, আপনি যদি এটা কম থাকলে কি হবে, আপনি আরো বেশি অর্ডার পেতেন, আপনি কিন্তু উদ্ধার পাবেন না। মানে এটা দিতে হবে আসলে, না, মানে আপনি উদ্ধার পাবেন না এই অর্থে। মূল কথাটা হচ্ছে আপনার আমেরিকা থেকে কিনতে হবে। আচ্ছা, ব্যাপারটা বুঝছেন? তো আপনি যদি 100 টাকার বিক্রি করেন তাদের কাছে, কিন্তু 20 টাকা কিনছেন, আপনার ডেফিসিট হচ্ছে 80 টাকা। 80 টাকাকে আপনি 2 টাকা দিয়ে 2 দিয়ে ভাগ করেন, 40, তাহলে 40 হয়ে গেল। এইভাবে কিন্তু ইকুয়েশনটা হচ্ছে। তো আপনি যদি কোনো ঘরে 100 টাকাটা বেড়ে যায় আর 20 টাকাটা যদি না বাড়ান, আপনি কিন্তু 40-এ থাকবেন না, আপনি কিন্তু 40-এ বেশি আবার আগাতে থাকবেন, এবং এটা কিন্তু ফিক্সড আর থাকছে না, এটা কিন্তু তারা রিভাইজ করতে থাকবে। আমাদের যে জিনিসটা প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই 20 টাকে বাড়াতে হবে আমেরিকার থেকে আনার ক্রয়টা, আমরা যেটা কিনি। সেই ক্ষেত্রে আমরা প্রথম উদ্যোগটা যেটা আমরা দেখেছি, আমাদের জ্বালানি ক্ষেত্রে এলএনজির যে বিষয়টা, সেটা আমেরিকার সাথে লেনদেনের বিষয়ে ট্রেড ইয়েতে আমাদের একটা অত্যন্ত বড় যে জায়গা না, আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পৃথিবীর উল্টো পাশে আমেরিকা, 12 ঘন্টা পরে। মানে আমাদের আসলে ক্যারিং কস্টটাতে কিন্তু এখানে ভয়ঙ্কর পরিমাণ। আমরা তো আমেরিকাতে কিনতে পারলে বাংলাদেশের আমেরিকান প্রচুর জিনিস খুব ভালোবাসে, আমরা চাইবো না কেন, অবশ্যই চাই, কিন্তু ক্যারিং কস্টটা অত্যন্ত বেশি হয়ে দেখেছে এটা ইকোনমিক্যালি আমাদের জন্য ফিজিবল হয় না। কিন্তু আমরা যদি এই অর্থে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই 20 অক্ষরটাকে যদি আমরা দেখি, যেটা আমাদের যে এক্সিস্টিং আছে, সেই হিসাবটা আমাদেরকে অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমরা কি সঠিকভাবে এটাকে পুনর্নয়ন তারা করেছেন, হ্যাভ দে ক্যালকুলেটেড ইট প্রপারলি, আমাদেরকে দেখতে হবে। আমি আপনার কাছে আলোচনার আগে একটু ব্রিফ কথায় বলছিলাম, আমরা যে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী পাঠাই এবং তাদের যে বেতনটা আমাদেরকে অফিসিয়ালি পাঠাতে হয়, এটা কি তারা ক্যালকুলেশনে নিয়েছেন? আমরা তো তাদের কাছে একটা সার্ভিস কিনছি এবং সেখান থেকে আমরা ইনভেস্ট করছি, আমাদের জনসংখ্যা ইনভেস্ট করছি। আমরা যে বিপুল পরিমাণ সংখ্যায় মানুষ আমরা আমেরিকায় বেড়াতে যাই, সেই তথ্যটা আমাদের ইমিগ্রেশন আছে। আমরা যে $12,000 পর্যন্ত আমরা যাবে, আরো বেশি আমরা ইনভেস্ট করি তাদের ট্যুরিজম সেক্টরে, সেটা কি ক্যালকুলেশন নেওয়া হয়েছে? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে হিসাবে নিয়ে আমাদের 20টাকে আমাদের এক্সাক্ট ফিগারে থাকতে হবে। আমি যদি এই কথাটাই ধরে নিই যে আমাদের কূটনীতির ক্ষেত্রে বলা হতো যে আমাদের কূটনীতিটা আসলে শেখ হাসিনার আমলে বলা হতো যে আমাদের কূটনীতিটা ফাংশনিংটা ঠিক মতো হচ্ছে না, বা আমরা দেন দরবারের জায়গা থেকে পিছিয়ে আছি। বিশেষ করে ইন্ডিয়ার সাথে বলতে গেলে আমাদের এই বিষয়টা খুবই প্রচলিত ছিল যে আমরা ইন্ডিয়ার সঙ্গে যথাযথ নিয়মে কূটনীতির দেন দরবার করতে পারছি না। তাহলে কি আমরা যে আমেরিকার সঙ্গে যে আপনি যে বললেন যে আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে,
তাদের পিছনে আমরা ইনভেস্ট করছি হিউজ, এই বিষয়টা কি আমাদের দেন দরবারে উঠে আসবে কিনা, মানে এই আলোচনা করতে গিয়ে, ট্যারিফের আলোচনা করতে গিয়ে কি স্টুডেন্টের বিষয়টা আসা প্রয়োজন কিনা? অবশ্যই। আমার প্রথম একটু একটা কনজেক্টর আমি একটু বলে রাখি আপনাকে। আমরা তো ইন্ডিয়ার কাছে আমাদের কূটনীতিটাকে শিয়ালের কাছে মুরগি বরকা দেওয়ার মতো দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, সে আমার হয়ে কথা বলে, হ্যাঁ, আমেরিকার সামনে কথা বলেছে। আমার একটা উদাহরণও আছে, ব্লিংকেন এসেছে বায়োলেটারাল ইন্ডিয়া ইউএস কথা বলতে, উনি ইন্ডিয়ানরা বলছে বাংলাদেশ টপিক নিয়ে কথা বলতে হবে। ব্লিংকেন বলে আমি আসছি তোমার দেশ নিয়ে কথা বলতে, তুমি বাংলাদেশ নিয়ে কথা বলবা কেন? হ্যাঁ, এটা আবার একটা বলছে যে বিবাহের ক্ষেত্রে ছেলের বাবা যে মেয়ের বাবা জোরপূর্বক বাংলাদেশকে সেই আলোচনায় ঢুকানো হয়েছিল। তা আপনাকে এই উদাহরণটা আমি এই জন্য দিলাম যে আমরা কত অসহায় হয়েছিলাম যে আমাদের দেশটাকে আরেকজনের কাছ থেকে এটাকে বন্ধক দিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে কোনো আত্মমর্যাদা নাই, আমাদের কোনো দেশের কোনো আমাদের দেশের লোক নাই। এই যে হাজার হাজার লোকদের কথা বললেন যারা বাংলাদেশিরা থাকে, তারা বাংলাদেশকে ভালোবাসে না। তাদেরকে একবার বলে দেখেন না যে ভাই আপনারা ওয়াশিংটনে যান, গাড়ি ঘোড়া সব নিয়ে দৌড় দেবে সব ওয়াশিংটনে। আমরা দেশপ্রেমিক ভাই। প্রতিটা বাংলাদেশি যারা আমেরিকায় বাস করে, আপনি তাদেরকে ব্যবহার করেন না কেন? আমাদের কূটনীতি তো অবশ্যই একটা ছোট্ট দেশের জন্য আমেরিকার মতো বড় রাষ্ট্রের কাছে আমাদের একটু বেগ পেতে হয়, কিন্তু আমাদের অ্যাসেটটা কই? আমাদের বাংলাদেশিরা ওখানে আছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, তাদের লোকাল সেনেটার্সরা আছে, সের মাধ্যমে তারা লবি করে আমাদের কথাটা ওয়াশিংটনের অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটাতে তারা পৌঁছাতে পারে। আমি তাদেরকে ক্রেডিটটা অবশ্যই দেবো এবং তাদেরকে আমার ব্যবহার করতে হবে, সেটা আমরা অবশ্যই দেবো। হ্যাঁ, ইউএস যে ট্রেড ইউএসটিআর যেটা আছে, সেখানে তাদের সাথে আমাদের এই মুহূর্তে সর্বপ্রথম যে জিনিসগুলো বলা উচিত, বাংলাদেশ মার্কিন দূতাবাস এখানে তাদের কাছে অফিসিয়ালি চিঠিটা আমাদের প্রধান উপদেষ্টা দেবেন, ভালো কথা, কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটাকে সঠিকভাবে তারা কিভাবে ক্যালকুলেশনগুলো করেছেন সেটা আমাদেরকে জানতে হবে, জেনে আমাদের এই যে ইনপুটগুলা সেগুলো আমাদেরকে অ্যাড করাতে হবে। এটা নিয়ে একটা আলোচনা হতে পারে তাদের সাথে, এবং আমাদের যে কন্ট্রিবিউশনটা তাদের অর্থনীতিতে আছে, এই কথাটা কিন্তু ট্রাম্পকে বুঝতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যে তাদের অর্থনীতিতে ভূমিকাটা রাখি, সেটা আমাদেরকে প্রুভ করতে হবে যে আমরা কিন্তু তোমরাই দাও না, আমরাও দেই, এবং আমরা ছোট দেশ হিসেবে আমরা যে পরিমাণটা দিই সেটা কিন্তু অনেক বেশি। কারণ আমাদের দেশে কাছে তো নাম ট্রেল অফ মানি, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকাটা যায়, এই সবটাই কিন্তু আছে, তথ্য আছে। আপনি প্রমাণটা দিয়ে বলেন যে ভাই আমি কিন্তু তোমার অর্থনীতিতে টাকাটা পাঠিয়েছি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর। আমরা তো ডলার নির্ভর ইকোনমি, আমাদের যে ডলারটা ব্যাংকিং সেক্টর যে ফিস বাবদ যায় সেটা আপনি কাগজে জমা দেন না রে ভাই, এই যে দেখেন আপনার কাছে প্রমাণ। আপনার অর্গানাইজেশন মানে হচ্ছে এখানে নেগোসিয়েশনের ক্ষেত্রে আরো দক্ষ কূটনীতি আশা করছি আমরা। আমি আলোচনা শেষ দিকে চলে আসছি, আমরা আরেকটা ছোট্ট একটা বিষয় আলোচনা করতে চাই। আমরা দেখলাম যে সবগুলো পত্রিকায় নিউজ করেছে, বিশেষ করে আমার দেশ আমার কাছে রয়েছে, সেখানে লেখা আছে বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের মিথ্যাচার। এবং আজকে সোমবারে আমরা জানলাম যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তিনি বলেছেন যে টিউলিপকে আসলে পলাতক হিসেবে দেখানো হবে, যেহেতু তাকে আদালতে রায় হওয়ার পরও তার কোনো হাজিরা বা ওই সংক্রান্ত তার কোনো প্রেজেন্স নাই। তো টিউলিপ আপনি নিশ্চয়ই জানেন যে তিনি একটি ব্রিটেনের মন্ত্রী এবং ওইখানকার পাসপোর্টধারী, তার কোনো বাংলাদেশি পাসপোর্টও নেই আমাদের জানা মতে। তারপরেও তিনি বাংলাদেশের তার খালা এবং মা শেখ হাসিনা এবং শেখ রেহানার নাম ভাঙিয়ে তিনি দুর্নীতি করেছেন বিপুল পরিমাণে, এবং সেই দুর্নীতির দায়ে এখন ব্রিটিশ পার্লামেন্ট মন্ত্রিত্ব চলে গিয়েছে, এবং এখন তার বাংলাদেশের আদালতে তার সাজা হবে বা হচ্ছে, এই ধরনের একটা বিষয়। আপনি একটু কি বলবেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে আসলো, বিনিয়োগ করলো, এখানে অর্থনীতি ফুলে ফেপে উঠলো, আবার এইখান থেকে কিছু লোক এই সুবিধাটা নিয়ে টাকা লুট করে পাচার করলো। এই যে সংস্কৃতিটা তৈরি করেছিল শেখ হাসিনার সরকার, আগামীতে কি এই ধরনের সংস্কৃতি যদি থাকে তাহলে কি আমরা আগাতে পারবো? অবশ্যই না। এই জিনিসটার আসলে বিদেশে ন্যায় বিচারের প্রতি কিন্তু মানুষের একটা বিশ্বাস থাকতে হয়। ইন প্রিন্সিপাল তারা বিশ্বাস করে যে একটা বিচার থাকতে হবে। তো টিউলিপ সিদ্দিকী প্রথম জিনিসটা আমি দুদকের সাথে একটু দ্বিমত পোষণ করবো এই বিষয়টা নিয়ে, কারণ টিউলিপ সিদ্দিকী কিন্তু বাংলাদেশের নাগরিক নন। তিনি দ্বৈত নাগরিকত্ব, আদালতে আসবেন না, উনি ব্রিটিশ নাগরিক। তার উপর হচ্ছে ব্রিটিশ একজন এমপি, মন্ত্রিত্বটা বাদ দিলাম। আপনি যদি আক্ষরিক অর্থে দেখেন যে তার রেসিডেন্স হচ্ছে সেখানে লন্ডনে, রাইট?
তো সে যে ক্রাইমটা করেছে সেটা তো লন্ডনে বসে। আমাদেরকে এই যুদ্ধটা লন্ডনের ময়দানে নিয়ে করতে হবে। আপনি যদি রেজাল্ট চান, আপনি ব্রিটিশ নাগরিক, আপনি ইংল্যান্ডে গিয়ে বাংলাদেশ রাষ্ট্র, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ব্রিটিশ কোর্টে, আপনার যে কোনো দেশে অনেক বিষয় নিয়ে সংশয় সন্দেহ থাকতে পারে, আপনি ব্রিটিশ কোর্ট নিয়ে সন্দেহ করতে পারবেন না। ব্রিটিশ কোর্ট তাদের রাজাদেরকেও প্রসিকিউশন করতে পারে। দে আর ভেরি ফেয়ার ইন দ্যাট, রাইট? আমরা সেটার উপর বিশ্বাস রাখি। আমরা যদি সেখানে আমরা কেন আগাচ্ছি না? আমরা সেই এখানেই জিনিসটা করছি যেখানে তাকে আপনি এক্সট্রাডিশন করবেন না, তাকে তো এক্সট্রাডিশন করতে পারবেন না, ব্রিটিশ সরকারও তাকে দেবে না। প্লাস কি, সে হচ্ছে লেবার পার্টির এমপি যারা আজকে সরকারে আছে, তারা দেবে কোনোদিন? যুক্তির কথায় আসেন, তারা দেবে? কোনোদিন দেবে না। মানে যুদ্ধটা আসলে যুদ্ধের মাঠে করতে হবে, যুদ্ধের মাঠে করতে হবে। ওদের আদালতে বলেন, তোমার দেশে বসে এই ভদ্র মহিলা লন্ডারিং করেছেন এবং তার পরিবারের সাথে সে তার এই কিছু দল নিয়ে অনৈতিকভাবে, বেআইনিভাবে, যেটা ইংল্যান্ডের আইনের বিরোধী, সেটা হচ্ছে বিদেশি কোনো রাজনৈতিক দলে নিজেদের রাজনৈতিক অঙ্গনে জড়ানো। এটা ইংল্যান্ডে অত্যন্ত কঠোর একটা আইন, যেটা আপনি প্রমাণ করতে পারবেন। এবং অনেক সাংবাদিক এটা কিন্তু আগে প্রকাশ করেছে। আপনি সেই কাগজটা নিয়ে ব্রিটিশ সরকারের কোর্টে গিয়ে বলেন যে এই যে সে টাকাটা বাংলাদেশ থেকে সরালো, সে তো প্রপার চ্যানেলে আসে নাই। তার দেশ, আমাদের দেশে আইন আছে যে আপনি বেআইনি টাকা ঢুকাতে পারবেন না। ইংল্যান্ডে তো আরো আছে। তো তাকে আপনি প্রশ্ন করেন না যে সে এই বেআইনি টাকাটা যে সে এটার সাথে জড়িত, তোমরা এখন কি ব্যবস্থা নিবা, তোমরা কি দেবা? আপনি তাকে তার আদালতে দিতে হবে, তার আদালতে দেন। এই ক্ষেত্রে আমারও যে প্রসঙ্গে আসবো সেটি হচ্ছে যে কূটনৈতিক সাফল্যের বিষয়টি, দক্ষতার বিষয়টি। আপনি যেটা বললেন যে এটাও তো একটা দেন দরবারের বিষয়, জি, এটাও তো একটা বোঝার বিষয়, এটা একটা বোঝানোর বিষয়, জি। এবং আমাদের দেশের যে আগেরকার যে কূটনীতির সেটআপটা, কূটনীতিকদের সেটআপটা, সেটা দিয়ে কি সম্ভব কিনা এখন আমাদের নতুন করে নতুন প্ল্যান, নতুন পরিকল্পনা অনুযায়ী এই কাজগুলোকে এগিয়ে নেওয়া? 2.0 স্বাধীনতার নতুন আঙ্গিকে, নতুন লিডারশিপে আপনার প্রধান অস্ত্র এখন, আপনি কূটনীতিতে বলেন না কান টানলে মাথা আসে, আপনি ওই আদালতে করে দেখেন, ওরা আপনার কাছে আসবে। জি, থ্যাংক ইউ রিয়াদ ভাই। আসলে আলোচনা জমে উঠেছিল। আমরা মনে করলাম যে আরো আলোচনা করা যেত বিষয়টি নিয়ে, যেহেতু গুরুত্বপূর্ণ 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা। তো আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আজকে আলোচনা। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক বিশ্লেষক রিয়াদ হোসাইন। আমরা তার কাছ থেকে শুনলাম। আগামীতে নিশ্চয়ই অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।